আপনি কি জানেন এই মিরপুরের যে উইকেটটা, কালো মাটির উইকেটটা, এই উইকেটের পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু কে? মানে এই উইকেটটারে যদি রাতের অন্ধকারে খুঁড়ে ফেলে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া যেত, তাহলে সেই কাজটা করতো সৌম্য সরকার। এবং আমি মোটামুটি নিশ্চিত তারে সেই কাজে খুব হেল্প করতো সাইফ। আর এদের যে ব্যাটিং এর ঘরানা, যে ধরন, তাতে মিরপুরের এই উইকেট দেখলেই এদের রাগ ওঠার কথা। এরা চায় প্রপার বাউন্স, প্রপার পেস, এরকম একটা উইকেট। পেস মানে এমন না যে ওরা সবসময় ওয়াকা চায়, মানে যেটা একটা ফেয়ার উইকেটে থাকে এরকম উইকেট পেলে এরা যেহেতু বলের উপরে চড়াও হয়ে খেলে, বলকে নিজের কাছে আসতে দেওয়ার জন্য ওয়েট করতে রাজি না, ফলে এরা কখনো এরকম স্লো, লো বাউন্সের উইকেট এবং বাজে টার্ন এগুলোর মধ্যে খেলার ব্যাটসম্যান না। ফলে মনে হচ্ছিল যে সাইফের অভিষেক এবং সৌম্যর প্রত্যাবর্তন দুটোই একেবারে পানিতে যাবে। কিন্তু সেইটা আজকে তারা প্রমাণ করে দিল যে যদি আপনার মাথায় কিছু থাকে এবং সেটা ইমপ্লিমেন্ট করার মতো কলিজা একটা আপনার সঙ্গে থাকে, উইকেট জিনিসটাকে জয় করা যায়। পৃথিবীর যে কোনো জায়গাকে জয় করা যায় শুধু যদি একটা ভালো পরিকল্পনা এবং সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারেন আপনি। আজকে সাইফ আর সৌম্য জুটি নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কথা হচ্ছে। আমি আসলে স্ট্যাটিস্টিক্যাল দিকগুলো দেখতে রাজি না। এরা যে সাইকোলজিক্যাল গেমটা খেললো এই 22 গজে, এই গেমটা যে আমাদের জন্য কত বড় একটা শিক্ষা হলো, আমাদের ম্যানেজমেন্টের জন্য, যারা উইকেট বানান তাদের জন্য, এবং আমাদের দর্শকদের জন্য কত বড় একটা শিক্ষা, সেই জিনিসটা আজকে আসেন একটু গল্প করি। দেখেন, সৌম্যকে যখন এবার এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার ডাকা হলো, আমি সৌম্যর একজন ভক্ত হিসাবে আমি সরি টু সে, আমি এটা মনে করছিলাম যে সৌম্যর ক্যারিয়ারটা শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা। আমি সরি, আমি এইভাবে মোটেও ষড়যন্ত্রকে আমি কোনো কথা বলতেছি না যে লিপু ভাই একটা ষড়যন্ত্র করছে, তা বলতেছি না। কিন্তু এটা আসলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার একটা উপক্রম হয়েছিল। দেখেন, এই ছেলেটা আপনি যদি জাস্ট কয়েকটা মাস পিছায় যান তাহলে বাংলাদেশের গত বছরটায় ২০২৪ সালে বাংলাদেশের ওয়ানডেতে সবচেয়ে সফল ব্যাটসম্যানদের একজন। ইভেন ২০২৫-এর শুরুতেও সে একটা ম্যাচ খেলছে এবং সেটাতেও সে 70 অড একটা ইনিংস খেলছে। এবার যখন হাথুরু সিংহে তারা দলে ফিরালো, সে তো আসলে হাথুরু সিংহেরই প্রোডাক্ট এবং হাথুরু সিংহ জানতো ফেয়ার উইকেটে খেলতে হলে আমার এরকম একটা নির্ভীক ছেলে লাগবে, যে দুনিয়ার যে কোনো জায়গায় প্রপার বাউন্স পেলে ফাটায় দিবে। সেই জিনিসটারে তো মাঝে অন্যান্য কোচরা নষ্ট করছে। হাথুরু সিং এসে আবার তারে ডাকছে, ডাকার পরপরই সে একটা ১৬৯ রানের ইনিংস খেলছে নিউজিল্যান্ডের মাটিতে। আপনি বুঝেন অবস্থা, যেখানে গিয়ে উপমহাদেশের ব্যাটসম্যানরা খাবি খায় সবসময়, সেটা কিংবদন্তি ব্যাটসম্যানরাও। সেখান থেকে সে যে ১২টা ম্যাচ খেললো তার মধ্যে গোটা কয়েক 50 করলো, ওই ইনিংসটা সহ বেশ ভালো ছন্দে ছিল। হঠাৎ করে ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বাদ পড়লো। এখন স্বাভাবিক সায়েন্স কি বলে? স্বাভাবিক সায়েন্স বলে সে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আবার আসবে দলে। তার তো ওই জায়গাটা সলিড, সিমেন্টেড। কিন্তু আমাদের নির্বাচকরা বললেন, না না, আমরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি, আমরা সৌম্যর দিকে আর তাকাবো না। এবং কি সব আজগুবি সব যুক্তি দিলেন। এরপরে কি হলো, আবার সৌম্য সৌম্য একটা রব উঠলো ফেসবুকে। ওনরা এই রব অ্যাভয়েড করতে পারলেন না। ওনরা ওনাদের গাটস ফিলিং এর জায়গায় থাকতে পারলেন না। ওনরা আবার সৌম্যকে ডাকলেন। এবং এই ডাকাটা আমার এত অপছন্দ হলো, আপনি বলতে পারেন যে আপনিই বলতেছেন ওরে ডাকা দরকার। আবার আপনিই বলতেছেন যে ওরে ডাকাটা অপছন্দ হয়েছে। আপনার কথার তো কিছু বুঝি না। আসলে এটা ম্যাজিকটা হচ্ছে কি, সৌম্যকে আপনি যদি আনফেয়ার উইকেটে প্রত্যাবর্তন করতে দেন, তাহলে সৌম্যর প্রতি এটা বিরাট একটা ইনজাস্টিস হয়। আজকে সৌম্যর ক্যারিয়ারটার যে এই অবস্থা, মানে সৌম্য যে আজকে বিশ্ব সেরা ব্যাটসম্যানদের তালিকায় নাই লিমিটেড ওভারে, ইনক্লুডিং টি-টোয়েন্টি, আমি বলতেছি ইনক্লুডিং টি-টোয়েন্টি, সেটার জন্য দায়ী একমাত্র মিরপুরের উইকেট। মিরপুরের উইকেট কার্যত তারে শেষ করে দিছে। কারণ এই লোকটা জন্মাইছে ভুল একটা জায়গায়। তার জন্মানো উচিত ছিল কোনো সেনা কান্ট্রিতে, যেখানে সারা বছর প্রপার বাউন্স পাবে, প্রপার পেস পাবে, বল সুন্দর আসবে এবং সে বলের উপর চড়াও হয়ে বলরে সপাটে বের করে দিবে। এই হচ্ছে তার স্টাইল। কিন্তু দুর্ভাগ্যচক্রে বাংলাদেশের জন্মাইছে যেখানে কোনো রকম কোনো অ্যাটাকিং ব্যাটসম্যানের জায়গা নাই। কোনো স্ট্রোক মেকার এই দেশে জন্মাবে না। জন্মাতে দিবই না আমরা। এমন বাজে উইকেট বানাবো যে ওখানে স্ট্রোক মেকাররা টিকতে পারবে না। ফলে সৌম্যকে যখন আবার এই কালো মাটির উইকেটে ডাকা হলো, তখন আমি খুব আপসেট ছিলাম যে এই ছেলেটার ক্যারিয়ারটা এবার শেষ।
কারণ 3 ম্যাচেই সৌম্য রান করতে পারবেন না। জোরে শট খেলার চেষ্টা করবে, বড় শট খেলার চেষ্টা করবে, করে আউট হয়ে আসবে খুব দ্রুত। হয়তো একটা 4 বা 6 মারবে, তারপর আউট হয়ে যাবে। তারপরে যেটা হবে বলা হবে, এই তো আপনাদের সৌম্য দেখছেন না চিল্লাপাল্লা করছেন? আর আমরা তো জেলিফিশের জাতি। আমরা তো মনেই রাখতে পারি না যে গত পরশুদিন কে কি করছে। পরশুদিন বাদ দেন, সকালে কে কি করছে ওইটা দুপুর হইতে হইতে ভুলে যাই। স্ট্যাটিস্টিক্স মিক্স সব আমরা গুলে খেয়ে ফেলি। ফলে সৌম্যর ক্যারিয়ার আমি শেষ দেখছিলাম এখানে। সেই জিনিসটাকে সৌম্য প্রবল প্রতিরোধ করলো। একই সঙ্গে সাইফের কথাটাও আমাকে বলতে হবে। মানে দুজন একটা ক্রান্তিকালে দাঁড়ায় ছিল। কেমন? সাইফের ব্যাপারটা হচ্ছে, সাইফেরও কিন্তু এটা আসলে প্রত্যাবর্তন। সাইফ সেই 2020 সালে বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেটে আসছে। টেস্ট অভিষেক হয়েছে, তখন কয়েকটা টি-20ও খেলছে। কিন্তু ওর বিপক্ষে প্রচন্ড অভিযোগ ছিল যে ও মারতেই পারে না, মারতেই পারে না। ও তখন কিন্তু স্লো লো উইকেটে খেলতে পারত। কিন্তু পরে সাইফ তো এই 5 বছরে নিজেকে পুরো বদলায় ফেলছে। একদম সাইফও সৌম্য ঘরানার ব্যাটসম্যান হয়ে গেছে। সাইফও দাঁড়ায় ব্যাট করে, পা শক্ত করে, বেশ শক্ত করে ব্যাট করে, লম্বা আরকে শট করে। ফলে তারও আসলে পেস বাউন্স লাগে। সেও এখন আর ওই লুতুপুতু ব্যাটসম্যান নাই। আমাদের এই উইকেটে যারা রান পায় আমি তাদের বলি লুতুপুতু ব্যাটসম্যান। এই লুতুপুতু ব্যাটসম্যান সাইফও নাই। ফলে দুজনের জন্যই এটা খুব কঠিন একটা ব্যাপার। তার আবার অভিষেক হলো এখানে। এখন বোঝেন, এই ছেলেটারও একটা কোশ্চেন মার্ক পড়ে যেত যে ও টি-20তে দু একটা ফ্লুক ইনিংস খেলছে, কিন্তু আসলে চলে না। আমরা তো ওই যে বললাম যে খুব দ্রুত সবকিছু ভুলে যাই। 2 দিন আগে ফেয়ার উইকেটে এই ছেলেটা কত সুন্দর খেলে আসলো ভুলে যাইতাম আমরা, এই পুরো সিরিজটা যদি রান না করতো। এবং প্রথম 2 ম্যাচে কার্যত দুজনের জন্যই খারাপ গেল। গত ম্যাচে সৌম্য পুরো নিজের ক্যারেক্টারের বিপক্ষে গিয়ে একটা ইনিংস খেলছে, ক্যারিয়ার সেভিং ইনিংস বলতে পারেন। গত ম্যাচে সে যে ইনিংসটা খেলছে, কারণ ওই যে বলি মানুষ ক্যারেক্টারিস্টিক্স মনে রাখবে না। মানুষ দেখবে যে না সৌম্য তো একটা 45 না কত করছিল ওই সিরিজে, তাহলে ঠিক আছে। কিন্তু ওইটা যে একটা জঘন্য ইনিংস, এটা কেউ খেয়াল রাখবে না। ফলে সৌম্যর ক্যারিয়ারটা সেভ হয়েছে আসলে গত ম্যাচে। কিন্তু তারা দুজন আজকে একটা ডিফারেন্ট প্ল্যান নিয়ে নামছে। তারা আসলে ক্যারিয়ার সেভিং না, তারা দেখায় দিতে চাইছে যে যেকোনো জায়গায়, যেকোনো পরিস্থিতিতে, ইভেন পানির উপর আজকাল খেলে না, বা দেখেন না যে বরফের উপর ক্রিকেট খেলতেছে, কোথাও গিয়ে গুহার মধ্যে ক্রিকেট খেলতেছে। আপনার যদি সত্যি প্ল্যান থাকে, আপনার যদি সত্যি সত্যি একটা সুন্দর প্ল্যান থাকে এবং সেটা এক্সিকিউট করার মতো কলিজা থাকে, তাহলে আপনি যেকোনো জায়গায় সাকসেস পাইতে পারেন। জিনিসটা তো বড় বড় ব্যাটসম্যানরা বহুবার দেখা দিয়ে গেছেন। সচিন টেন্ডুলকারকে যখন বলা হলো যে সচিন টেন্ডুলকাররে অস্ট্রেলিয়া কাভার ড্রাইভ করতেই দিবে না, একবারে কাভারটা আটকায় দিয়ে রাখলো। সেখানে বসে সচিন টেন্ডুলকার প্রায় 250 রান ইনিংস খেলে আসছেন না। ওটাকে সর্বকালের সেরা টেস্ট ইনিংস গুলোর একটা বলা হয়। কারণ একটাও কাভার ড্রাইভ সচিন চেষ্টাই করেন নাই। কাভার ড্রাইভ না করেই, যেটা তার সবচেয়ে পছন্দের শট, সবচেয়ে বেশি স্কোরিং শট, সেটা না করেই 247 মনে করছিলেন। এটাই হচ্ছে একটা খেলোয়াড়কে সর্বকালের সেরা বানায়। আমি বলতেছি না যে সাইফ সৌম্য সর্বকালের সেরা হয়ে গেছে, যে সম্ভাবনা সৌম্য তো আর নাই। সাইফ ওই লিস্টে যাবে এটাও মনে হয় না। কিন্তু তাদের ভিতরে গ্রেটনেসটা অন্তত এই একটা ম্যাচের জন্য আমি দেখলাম। সেটা হচ্ছে প্ল্যান এবং কলিজা। প্ল্যানটা কি ছিল আজকে? আজকে কি উইকেটে আকাশ পাতাল বদলে গেছে? এই উইকেটটাই কিন্তু ফার্স্ট ম্যাচটা হয়েছে। এই যে উইকেটে আজকে ম্যাচ দেখছেন, এবং উইকেটের কালারে তেমন কোনো চেঞ্জ দেখেন নাই। বরং ফার্স্ট ম্যাচে একটা সাদা ছোপ ছোপ ছিল, আজকে সেটাও ছিল না। আজকে মোর ডার্কার ছিল। হ্যাঁ, আমি যদি অনেস্ট থাকি নিজের প্রতি, তাহলে আমাকে স্বীকার করতে হবে প্রথম ম্যাচে যতটা ড্যাম্প ছিল, এবং প্রথম ম্যাচে উইকেটের ওই যে কোটিংটা যেরকম ভেঙে যাচ্ছিল, মানে আনপ্রিপেয়ার্ড একটা ব্যাপার ছিল, এই ম্যাচে সেটা ছিল না। 2-3 দিন রেস্ট পাইছে উইকেটটা, 2-3 দিন সময় গেছে। ওই ম্যাচের উইকেটটা আমার এখন যেটা সন্দেহ হচ্ছে, আজকের ম্যাচ দেখার পরে উইকেট নিয়ে আমি কালকে একটু বলবো। আমাদের উইকেট ডিলেমা নিয়ে কালকে একটা কনটেন্ট করব। তার আগে অল্প কথায় বলি যে ওই ম্যাচটায় কি তাহলে টনি হেমিং সময় পান নাই? ওটা কি মাত্র সপ্তাহখানেক আগে রেডি করা? আমি জানি না। কারণ ওই ম্যাচটা ওরকম হলো, আজকের ম্যাচে তুলনামূলক উইকেটটা ভাঙছে কম। মানে আনপ্রিপেয়ার্ড ক্যারেক্টারটা ছিল না। এটা একটা ভালো রোল প্লে করছে সৌম্যদের জন্য, সৌম্য এবং সাইফের জন্য। কিন্তু তারা যে প্ল্যানটা নিয়ে নামছে, তারা তো ওটা জানে যে উইকেট আজকে কি বিহেভ করবে। ফার্স্ট ওভারে আপনি দেখছেন যে বিরাট বিরাট টার্ন নিচ্ছে, বল পড়ে থেমে যাচ্ছে। যা যা মিরপুরে কালো উইকেটে হয় সব হয়েছে বাউন্স হাঁটুর নিচে বেশিরভাগ সময়, ভেরিয়েবল বাউন্স। এইটা একটা দুইটা বলে হয়েছে, খুব মারাত্মক হয় নাই। কিন্তু ওদের প্ল্যানটা খুব পরিষ্কার ছিল যে আমরা তো আসলে স্লো বল খেলতে পারবো না, লো বল খেলতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? যে কয়টা হিট করতে হবে সে কয়টা আসলে আমাদের ব্যাটে নিতে হবে ফুলার বানায়। ফলে ওরা যখনই আপনি দেখেন একদম শুরুতে কিন্তু সম্মুখাবি খেয়েছে, শুরুর 2-3 ওভার বাই চান্স 2টা রিভার্স সুইপে 4 হয়ে গেছে।
সাইফ শুরু থেকেই তার ওই প্ল্যানে অটল ছিল। সেইটা প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে বল যখন করবে আমি দেখব যে বলটা আমি ২ স্টেপে যদি নাগালে পাই তাহলে ওই বলটাকে আমি খেলবো একদম মাঝ ব্লেডে, আমি উইকেটের কথা ভুলে যাব। ওই বলটা হবে আমার যেকোনো উইকেটে পাওয়া বলের মতোই। বলটা তখন প্রায় ফুল টস হয়ে যাবে। ফুল টস বলকে আমি কই দিয়ে মারবো? ওই সময় ড্রাইভ করা যাবে না, কাট করা যাবে না, অন্য কোথাও উইকেটে খেলা যাবে না। একমাত্র গন্তব্য আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি আম্পায়ারের মাথা। আম্পায়ারের মাথা মানে আম্পায়ারের মাথা না, আম্পায়ার বোলারের মাথার উপর দিয়ে। এর ভিতর দিয়ে যত বেশি সম্ভব খেলা। এবং তারা ঠিক সেই কাজটা করছে। সময় দুটো ওই যে বাই চান্স রিভার্স সুইপ ৪ এছাড়া আপনি যদি দেখেন ১ম দলীয় ১২০-৩০ রানের ভিতরে তারা সম্ভবত ওই দুটো ছাড়া আর সাইড বোধহয় স্কোয়ার দিয়ে একটা ছক্কা মারছে। এছাড়া সব স্কোরিং শট করছে হচ্ছে ভিতে। একদম ভিতে ছাড়া তার শটই করে নাই। নিজেদের এই যে চেক দিতে পারা, দুজনই তো যথেষ্ট উত্তেজিত মানুষ। স্ট্রোক মেকাররা সবসময় খুব এক্সাইটেড হয়। তারা আসলে এত আর সৌম্যর ভিতরে জীবনেও আমি দেখি নাই আজকের আগে এত হিসাবি, এত পরিকল্পনা করে খেলা। সাইফ অনেক কুল ছেলে। সাইফের সঙ্গে আমি কথা বলেও জানি ও অনেক কুল ছেলে। কিন্তু সৌম্য হচ্ছে সবসময় গাঁটতারা। ও যদি মনে করে ছক্কা মারবো, মারবো। না, আজকে একদম সমানে নিজের চেক দিয়ে গেছে। একটা পর্যায় পর্যন্ত যাওয়ার আগে তারা কোনো ড্রাইভ ট্রাই করে নাই, কার্ড যা কিছু করছে সেটা চেষ্টা করছে যে নিয়ন্ত্রিত, রান দরকার নেই, ১ রান আসলে ভালো কথা, ৩০ গজের মধ্যে থাকা যাক। মানে স্কোয়ারে যা কিছু করছে, স্কোয়ারে বলেন, উইকেটের পিছনে বলেন, উইকেটের পিছনে ২-১টা বল গেছে আসলে মিস করে। খেলতে চাইছে, হয়তো কাট করতে চাইছে, ব্যাটের পেছনে, ব্যাটের ইসে লাগে উইকেটের পেছনে গেছে। উইকেটের পেছনে তারা শুরুতে খেলতেই চায় নাই। এরপরে তারা ড্রাইভ ট্রাইভ সব বন্ধ করে দিছে। শুধু ওই ভিড় মধ্যে। এটা প্ল্যান হিসাবে স্লো উইকেটে এত ভালো প্ল্যান। স্লো এবং লো বাউন্সের উইকেটে। বিশেষ করে যারা কিনা ভালো পেসের বল ছাড়া খেলতে পারে না, ভালো বাউন্স ছাড়া খেলতে পারে না। আমাদের এই টিমটায় তো একটা যেটা পজিটিভ কিন্তু এই উইকেটের জন্য নেগেটিভ। আমাদের এই টিমে ওরকম লুতুপুতু ব্যাটসম্যান না প্রায় নাই বললেই চলে। আগে আমরা এরকম উইকেট বানায় বেঁচে যেতাম কেন? সেটার কারণ হচ্ছে আগে আমাদের টিমে বেশ কয়েকজন ব্যাটসম্যান ছিল যারা এইসব উইকেটে রান করতে পারত। এখন আমাদের ছেলেপেলে কি শিখতেছে? এরা তো শিখতেছে এমন সব কোচদের কাছ থেকে যারা আসলে ফেয়ার উইকেটে খেলায় শিখায়। যেরকমই হোক, পৃথিবীর যে প্রান্তেই হোক, সেটা আপনি ওয়াঙ্কারের টার্নার বলেন আর ওয়াকার ওই হাই স্পিডি উইকেট বলেন, সব জায়গায় তো একটা ফেয়ারনেস থাকে, উইকেটে ফেয়ার বাউন্স থাকে। সেই জিনিসটা না থাকলে আমাদের ছেলেপেলেরা বেশিরভাগ এখন ব্যাট করতে পারে না। আর এদের ব্যাটে বলে হওয়া লাগে। সেই জিনিসটা আগে ছিল আমাদের কয়েকজন ব্যাটসম্যানের মধ্যে যারা এইখানে হাঁটু গেড়ে বসে ব্যাট করতে পারত। আর সৌম্য সাহেবদের মতো লম্বা মানুষের পক্ষে আসলে ওই রাত দিন বলের জন্য নিচে নেমে যাওয়া এটা খুব কঠিন। কিন্তু তারা সেই পথটা নিজেরা আবিষ্কার করে নিচ্ছে। আমি শুধু ওদের কৃতিত্ব দিচ্ছি না, সব সময় সমালোচনা করব তা না। এটা পিছনে হয়তো সালাউদ্দিন ভাইয়েরও ভালো অবদান আছে। হয়তো কেন? যেহেতু ব্যর্থতার ক্ষেত্রে নিশ্চিত হয়ে বলি যে সালাউদ্দিন ভাই ব্যর্থ, এটাতেও নিশ্চিত হয়ে বলি আন্দাজে যে অবশ্যই এই প্ল্যানটা সালাউদ্দিন ভাই এটার সঙ্গে সম্পৃক্ত ছিল। সালাউদ্দিন ভাই হয়তো তাদের বলছে যে তোরা দুজন এরকম কিছু কর। এইটা আসলে এটার জন্য শুধু ওদের না, আমি পুরো ম্যানেজমেন্টকে কৃতিত্ব দেবো। ব্যাটিং কোচ হিসেবে সালাউদ্দিন ভাই বড় একটা কৃতিত্ব পাবে এরকম একটা প্ল্যান নিয়ে আসার জন্য। এত সুন্দর একটা সাইকোলজিক্যাল প্ল্যান। এখন সমস্যা হচ্ছে সাইকোলজিক্যাল বা টেকনিক্যাল প্ল্যান আপনি দিতেই পারেন। সেটা এক্সিকিউট করা। এক্সিকিউট করার দায়িত্ব দিচ্ছেন আপনি হচ্ছে দলের সবচেয়ে ঘাড়তাড়া ছেলেটা সৌম্য এবং নিউকামার সাইফ। আমি নিউকামারই ধরে নিচ্ছি। এই দুটো ছেলেকে এটা এক্সিকিউট করার দায়িত্ব দিচ্ছেন। তারা সেটা ঠান্ডা মাথায় এক্সিকিউট করছে। কি ভালো যে লাগছে! আমি ফেসবুকে একটু অতিকথন করছি কিনা যে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর পরিকল্পনা করে ব্যাটিং আমি এর আগে করতে দেখি নাই। আমরা সবসময় সিচুয়েশনের সঙ্গে গা ভাসায় ফেলি। ওখানে যাই, উইকেট পড়তে থাকলে পড়তে থাকে। আমরা গিয়ে কি শট করতে হবে, কি করতে হবে কিছু বুঝি না। আমরা মানে স্রোতের সঙ্গে চলতে থাকি সবসময়। নিজেদের কোনো ভালো প্ল্যান থাকে না। আমাদের ব্যাটিংয়ে আমি খুব একটা প্ল্যানই দেখি নাই আগে পরে। খুব প্ল্যান করে আমরা ব্যাট করতে পারি না। আজকে সে প্ল্যানটা ভালো ছিল, সেটা এক্সিকিউশনও খুব ভালো ছিল। হ্যাঁ, তারা দুজনই 50 ক্রস করে ফেলার পরে প্ল্যান থেকে সরে আসে। আপনারা দেখছেন যে দুজনই বিশেষ করে সাইফ স্কোয়ারে আর সৌম্য ড্রাইভ করে মানে ওই মিড অন দিয়ে
রান বের করার চেষ্টা করছে। সম্ভবত একটা ছক্কাও মারছে কভার ড্রাইভ করে। দ্যাট ওয়াজ বিউটি, দ্যাট ওয়াজ বিউটি। এটা দুর্দান্ত কনফিডেন্সের ফল, দুর্দান্ত কনফিডেন্সের ফল। এতক্ষণ সুন্দর ব্যাটিং করার ফলে বল তো বড় বড় দেখতেছিল, ফলে তখন আর ওই সমস্যাটা অত বেশি হয় নাই। ও তখন হাঁটু গেড়ে বসে ড্রাইভ করে দিতে পারছে। এই জিনিসটা একটু খারাপ লাগছে, যেটা যে আসলে এটাই হওয়ার ছিল। ৯১ রানে হয়েছে, এটা ১০১ রানে হইলে ভাল লাগতো। সাইফের ক্ষেত্রে ৮০ রানে হয়েছে, এটা আরেকটু পরে হইলে ভাল লাগতো। আর ওদের দুজনের বোঝাপড়াটা ভালো হওয়ার একটা কারণ আছে। ওরা লম্বা একটা সময় ধরে রংপুরে একসঙ্গে খেলতেছে, ওখানে দুজনের রোল এরকমই। ফলে ওরা পরস্পরের বোঝে। সাইফ দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যাওয়ার পরে সৌম্য আর পারে নাই। সৌম্য কিন্তু সঙ্গে সঙ্গে গোটায় গেছে, বাট যে কয়টা বল সে টিকছে, সে আর ন্যাচারাল খেলাটা খেলতে পারে নাই। দুজনই আসলে ওই ট্রাইটাই করতে গেছিল যে আমরাই যতদূর সম্ভব রান বাড়াতে হবে, কারণ পরের ব্যাটসম্যানরা আসলে যে উইকেট নিজের চরিত্র প্রকাশ করে ফেলবে সেটা তো তারা জানে। এরপরে কিন্তু অনেকে খেলা চলা অবস্থায় আমি দেখছি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন বা বলতেছেন যে উইকেটের কারণে সাইফ আর সৌম্য এত সুন্দর খেলতেছে। কিন্তু আপনি দেখছেন সাইফ যাওয়ার সঙ্গে সঙ্গে সৌম্যও যেমন গোটায় গেছে, সৌম্য খুব দ্রুত আউটও হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা দেখছি যে উইকেটের যে ক্যারেক্টার, সেটার কাছে আমাদের ব্যাটসম্যানরা খাবি খাচ্ছে। একেবারে শেষ বেলায় এসে সোহান যদি ২-৪টা ওরকম ট্রাই না করতো, তাহলে আসলে স্কোরটা এরকম সম্মানজনক জায়গায় যেত কিনা তা নিয়েও আমার সন্দেহ আছে। ওরা 176 করে ফেলার পরেও, তো 250 করতে আমাদের জান বের হয়ে যাচ্ছিল। এর মধ্যে শান্ত ৩-৪ বার ক্যাচ তুলে দিয়ে বেঁচে গেল। এরকম একটা পরিস্থিতি, এটা স্বাভাবিক, কারণ বাকিরা কেউ এই পরিস্থিতির জন্য তৈরি ছিল না। বাকিদের কারো জন্য সম্ভবত এত ভালো প্ল্যান ছিল না। বাকিদের যে তখন আসলে শুধু একটু সিঙ্গেল ডাবলসের উপরে খেলতে হতো, বাকিরাও মানে এই উইকেট আসলে জাজ করতে পারলো না। যাই হোক, সমালোচনা না করে আজকে প্রশংসার দিন। ওদের দুজনের প্রশংসা করে খুবই কষ্ট লাগছে। এরকম একটা ইনিংস খেলার পরে দুজনেরই প্রাপ্য ছিল দুটো সেঞ্চুরি করে বের হয়ে আসা। সেরকম একটা দৃশ্য দেখতে পারলে সবচেয়ে ভালো হতো। কিন্তু তাতে কি হয়েছে, সবকিছুতেই তো অপূর্ণতা থাকে। ডন ব্র্যাডম্যানের গড় ১০০ হয় নাই, আর কোথাকার কোন সৌম্য আর সাইফ। ফলে ওদের জীবনে অপূর্ণতা থাকেই। অপূর্ণতার নেশায় ওরা আরো ছুটুক, সামনে তো ভালো উইকেট পাবে। এই দুদিন পরে আয়ারল্যান্ড আসতেছে, আয়ারল্যান্ড আসলে তো বোধহয় সিলেটে খেলা, তাই না? সিলেটে বা চিটাগাঙে যেখানেই হোক, যে একটু ভালো উইকেট পাবে। আশা করি সেখানে এই ফর্মটা ধরে রাখতে পারবে। এবং এই প্ল্যানিং, এই যে সাইকোলজিক্যাল টেকনিক্যাল যে প্ল্যানিং তারা বুঝতে শিখছে, সেটা ইমপ্লিমেন্ট করতে শিখছে, এটা যেন করতে থাকে। তাতে যদি রেগুলার রান নাও আসে, আমরা অন্তত পাশে থাকবো যে না, আমরা ক্রিকেটটা বুঝে ফেলছি। অ্যাটলিস্ট এই ২ টা ছেলে শিখে ফেলছে। তারপরে তো এদের উপর ভরসা করার টাইম চলে আসছে। বাকিটা সময়ের হাতে থাকলে সবাই ভালো থাকবে।